আছে ঈদ নিয়ে। টিকিট কাটতে হবে, ফিরে যেতে হবে, আপনজনের কাছে দেখা করতে হবে সবার সাথে। আমাদের কিছু প্ল্যান রয়েছে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, এবং ঈদের মধ্যে আপনাদের সময়টা আরো কত চমৎকারভাবে কাটানো যায় বা কাটাতে দেয়া যায় সেই জন্য প্ল্যান করছি। সুতরাং অবশ্যই দারুণ সব ঘটনা পাঠাতে আমাদেরকে একেবারেই ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা জানি যে অনেকেই শুনছেন আমাদেরকে, কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আমাদের বিশেষ অনুরোধ আপনার জন্য, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি ইয়ামিন ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা শেয়ার করব। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না, যার কারণে ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার বন্ধুর ভাইয়ের সাথে ঘটে গেছে। আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই লিখছি। সময় 2022। আমার ভাইয়ের নাম মারুফ। দীর্ঘদিন যাবৎ সে আমাদের যশোরের একটি স্থানীয় বাজারে ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিত। সবাই এক নামে চেনে। যেহেতু অনেক পুরনো ব্যবসা এবং সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে ধন সম্পদও বৃদ্ধি পেতে থাকে। সবকিছু ভালোই চলছিল। ভাইয়ের 2 সন্তান ছিল। তার ভেতর ছোট সন্তানটির নাম ইয়াসিন, ভাইয়ের বড় সন্তানটির নাম রাকিব। এছাড়া তার পরিবারে তার স্ত্রী, বাবা মা আছে। রাকিব প্রতিদিনের মতো সেদিন স্কুলে গিয়েছিল, মারুফ ভাইয়া বাজারে ছিল। প্রতিদিনের মতো ইয়াসিন দুপুরবেলা টিভি দেখছিল এবং তার মা রান্না করছিল। সে যে রুমে টিভি দেখছিল রুমটা ছিল 2 তলায়। টিভি দেখতে দেখতে ইয়াসিনের চোখ যায় জানলার থাই গ্লাসে। হালকা ফাঁক হয়ে থাকা জানলার ওপাশে একটা আবছা অবয়ব ইয়াসিরকে বলে, বাবা, টিভির সাউন্ড একটু আস্তে দাও, নামাজটা পড়বো যে। ইয়াসির তখনও, আমি একটু কনফিউজড। একটু আগে দেখলাম যে ইয়াসিন বলছিলেন, এখন আবার ইয়াসির, আমি ইয়াসিরই পড়ছি। ইয়াসির তখন কিছু বুঝতে না পারলেও একটু পরে সে বুঝতে পারে বাসায় আর কেউ নেই। তার দাদা ছিল মাঠে, আর ইয়াসিনের দাদি তার মায়ের সাথে কাজ করছিল। আর অন্য কেউ সচরাচর ইয়াসিনের রুমে যায় না। সে তখনই নিচে নেমে আসে এবং আম্মুর কাছে এসে কাঁদতে থাকে। ইয়াসিন অনেক ছোট, এই কারণে তার কথা কেউ বিশ্বাস করে না। ঘটনা মূলত এখান থেকে শুরু। প্রতিদিনের মতো মারুফ ভাই 7টা বা 8টার দিকে বাজার থেকে আসে। বাজার থেকে আসার পরে প্রতিদিনের মতো সন্তান ও বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরিবারে ছিল তার সন্তান, বাবা মা ও স্ত্রী এবং ছোট ভাই ও তার স্ত্রী। কিন্তু পারিবারিকভাবে একটু সমস্যা থাকায় ছোট ভাই আলাদা থাকত স্ত্রীর সাথে। সেদিন রাতে মারুফ ভাই ক্লান্ত থাকার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ঘুমের ভেতরে মারুফ ভাই স্বপ্নে দেখে একজন কালো কুচকুচে অবয়ব তার দিকে তাকিয়ে আছে। ভয়ানক দৃষ্টি তার, এবং বলছে, তোকে শেষ করতে এসেছি, আর শেষ করে তবে যাব, থাকতে পারবি না। এটা বলে সে হাসতে থাকে। তার গাল দিয়ে অনবরত লালার মতো কিছু একটা ঝরছিল। ভাই স্বপ্নের ভেতরে কালো অবয়ব থেকে বাঁচার জন্য অনেক কান্নাকাটি করছিল। কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। স্বপ্ন দেখার বিষয়টা দুঃস্বপ্ন ভেবে সে খুব স্বাভাবিকভাবেই নেয় এবং ভুলে যায়। কিছুদিন পর সে সকালবেলা খাবার খেয়ে প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রীতিমতো দোকানের ভেতরে ঢোকার পর সে দোকানে আর বসতে পারছে না। সমস্যা এখান থেকে শুরু। দোকানে বসলেই তার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে। দোকানের ভেতরে বসার পরেই তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাসায় চলে আসে। হঠাৎ বাসায় চলে আসায় তার স্ত্রী তাকে দেখে একটু অবাক হয় এবং প্রশ্ন করে, তোমার কি শরীর খারাপ? আজ কেমন যেন দেখাচ্ছে তোমাকে। মারুফ ভাই উত্তর দেয়, না তেমন কিছু না, আজ শরীরটা ভালো লাগছে না, তাই চলে আসলাম দোকান থেকে। বলে রাখা ভালো, মারুফ ভাই একজন
অত্যন্ত পরিশ্রমী মানুষ। সে কোনো সময় দোকান বন্ধ রাখে না, নিয়মিত দোকান খোলা রাখে এবং বেচাকেনাও সে কারণে খুব ভালো হয়। এভাবে একদিন পার হয়ে যায়। মারুফ ভাই আবার দোকানে যায়, একই সমস্যা। দোকানের বাইরে বের হলে আবার সে একটু ভালো অনুভব করে এবং মনে হয় শরীর থেকে অনেক চাপ কমে গেল। শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। 7-8 দিন পর ভাইয়ের শরীরের অবনতি দেখে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সব রকম পরীক্ষা করে, কয়েকদিন রেস্ট করার পরামর্শ দেয় এবং বলে তেমন কোনো সমস্যা নেই, তিনি সুস্থ আছেন। হয়তো মানসিকভাবে চিন্তিত, সেই কারণেই এই সমস্ত সমস্যা হচ্ছে, অথবা বেশি পরিশ্রম করেছেন যার কারণে এমন হচ্ছে। কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রেস্ট নেয়ার পরও কোনো উন্নতি হচ্ছিল না। তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তার শরীর থেকে দিন দিন রক্তগুলো শুকিয়ে যাচ্ছে, চোখগুলো একদম ভেতরে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছিল। তার অবস্থা আরও খারাপ হতে থাকে। এমন শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারতেন না। তিনি তার বাড়িতে একা একা বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার নিজের দোকানে বসলেই যেন তার অনেক বিরক্তি লাগতো। কোনো ওষুধই তেমন ভালো ফল দিচ্ছিল না। সমস্যাটা এমন, সে দোকানে বসলেই তার শরীরের জ্বালা যন্ত্রণা আরও বেড়ে যায়। দোকান থেকে এসে চুপচাপ একা নিরিবিলি বসে থাকে, কারোর সাথে কথা বলে না, নিশ্চুপ হয়ে থাকে। তার মা, বাবা, ছেলেরা অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। এমনভাবে চলতে থাকার কারণে তার ব্যবসার ক্ষতি হতে থাকে অনেক। কেমন যেন সুস্থ স্বাভাবিক একজন মানুষ কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে যেতে থাকে। হঠাৎ একদিন মারুফ ভাই মসজিদে আসরের নামাজ পড়তে গেলে মসজিদের ইমাম মারুফ ভাইকে নামাজ শেষে একটু অপেক্ষা করতে বলেন। নামাজ শেষে মারুফ ভাই বাইরে অপেক্ষা করছিলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে মারুফ ভাইয়ের কাছে আসে এবং তার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে প্রশ্ন করে, মারুফ, তোমার শরীরের অবস্থা কেন এরকম? দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি বাবা? মারুফ ভাই কিছু সময় চুপ থেকে তার সমস্যার কথাটি বলে এবং সেই রাতে যে স্বপ্নটি দেখেছিল সেই স্বপ্নের কথা ইমাম সাহেবের সাথে শেয়ার করে। ইমাম সাহেব একটু বুঝতে পারেন তার সমস্যাটি কি হয়েছে। ইমাম সাহেব বলেন, তোমার অবস্থা দেখি বেশি ভালো না। আমার যা মনে হচ্ছে কোনো খারাপ কিছুর আসর পড়েছে তোমার ওপরে। যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করো, কোনো ভালো আলেমের কাছে যাও, চিকিৎসা নাও, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি দেরি করো না, সময় নষ্ট করো না বাবা। ইমাম সাহেবের কথা মতো ভালো আলেম খুঁজতে শুরু করে তার বাবা এবং মারুফ ভাই। কিন্তু কোনো ভালো আলেম না পাওয়ায় তেমন কোনো ভালো ফলও পাওয়া যাচ্ছিল না, বরং শরীর আরও শুকিয়ে যাচ্ছিল এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না সে। এভাবে চলতে থাকে এবং 21 দিন পার হয়ে যায়। হঠাৎ আল্লাহ রহম করেন, এক আলেমের সন্ধান পাওয়া যায়। হুজুরের সাথে যোগাযোগ করার পর হুজুর সরাসরি মারুফ ভাইয়ের বাসায় আসবেন বলে তাকে জানান। পরদিন বৃহস্পতিবার হুজুর বিকেলের দিকে তাদের বাসায় আসেন। বাসায় ঢুকেই হুজুর বুঝতে পারেন গরম একটা বাতাস এই বাড়িতে আছে। তিনি সেটা অনুভব করতে পারেন। হুজুরের সাথে দেখা হলে মারুফ ভাই তার স্বপ্ন ও তার ছোট ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলেন। তিনি তাদের 2 তলায় রুমের আশেপাশে ঘুরে দেখলেন এবং মারুফ ভাই যে বাসায় থাকেন, যে রুমে ঘুমান, ওই রুমে হেঁটে হেঁটে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। তারপর তিনি বললেন, এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। আজ রাতে এশার নামাজের পরে দেখি কি করা যায়। হুজুর মারুফ ভাইকে কিছু জিনিসপত্র জোগাড় করতে বললেন, যেমন মোমবাতি, কিছু সুগন্ধি আতর, ধূপ, বেলি ফুলের আগরবাতি ইত্যাদি। এশার নামাজের পরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হুজুর একটি রিচুয়াল করেন। হুজুর তার সাথে থাকা জিনের মাধ্যমে জানতে পারেন মারুফ ভাইয়ের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যাতে সে ব্যবসা করতে না পারে, দোকানে বসতে না পারে। হুজুরের এই কথা তার পরিবারকে জানালে সবাই আঁতকে ওঠে। মারুফ ভাইয়ের সাথে কারো এমন শত্রুতা থাকার কথা নয়। হুজুর আরও বলেন, মারুফ ভাই যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নেই একজন জিন আসে যে মারুফ ভাইকে ভয় দেখায়। অন্যদিকে তার ছোট ছেলে ইয়াসিন, যারা দেখেছে অনেক ভালো জিন এবং তারা অনেক আগে থেকেই এই বাড়িতে বাস করে।
এই ব্ল্যাক ম্যাজিক তার পরিবারেরই একজন হিন্দু পণ্ডিতের মাধ্যমে করেছে। এই কথা শোনার পর পরিবারের সবাই বিশ্বাস করতে চায় না। হুজুর বলেন, সাধারণত এই ব্ল্যাক ম্যাজিকটা যেভাবে করা হয় 1 থেকে 25 দিনের ভেতর এর আসর না কাটানো যদি যায়, তাহলে কেউ একজন, অর্থাৎ যার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে অসুস্থ হয়ে এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যায় তার, অথবা সে পাগল হয়ে যায়। হুজুর আরও বলেন, আমি চাইলে এখনই এই ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করে দিতে পারি, কিন্তু আপনাদের পরিবারের অনেক নিকট কেউ এই কাজটি করেছে, সে যদি এসব ক্ষমা না চায় এবং আল্লাহর কাছে মাফ না চায়, তাহলে এই ব্ল্যাক ম্যাজিক যার মাধ্যমে তথা আপনার পরিবারের যে ব্যক্তি এই কাজটি করেছে, শক্তিশালী জিন উল্টে তার ক্ষতি করে ফেলবে। কারণ শক্তিশালী এই জিনটিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্য পূরণ না হলে পরিবারের ওই ব্যক্তিকে সে ছাড়বে না। তখন ওই ব্যক্তি কোনোভাবেই জিনের শক্তি থেকে নিজেকে বাঁচাতে পারবে না। যেহেতু তখন 21 দিন চলছিল, হুজুর সেই ব্ল্যাক ম্যাজিক তখনই নষ্ট করেন এবং হুজুর তার জিনকে নির্দেশ দিলে সেই ব্ল্যাক ম্যাজিকে ব্যবহৃত জিনিসগুলো হুজুরকে এনে দেয়। বাইরে তখন যেন দমকা বাতাস, ঝড় উঠেছে। তারপর হুজুরের হাতে ব্ল্যাক ম্যাজিকের জিনিসটি দেখা যায়। সেটা দেখতে একটু অন্যরকম ছিল। সাধারণত একটা মানুষের হাতের আঙুলের মতো একটি হাড় ছিল। হুজুর বলেন, এটি একটি বিড়ালের হাড়। বিড়ালটিকে জবাই করা হয়েছে। বিড়ালের হাড়ের ওপরের অংশে জড়ানো ছিল কালো এক ধরনের সুতো, যা দেখতে তাগির মতো। তাগি বলতে সাধারণত তাবিজ ঝুলানোর কাজে ব্যবহৃত হয় যে সুতোটি, সেটিকে বোঝানো হয়। সুতোর গায়ে সাদা কাগজে মোড়ানো ছোট্ট ছোট্ট হাতে লেখা আরবি শব্দ এবং সেগুলোকে ঘিরে একটা সাদা রক্তমাখা কাপড়। এগুলো দিয়ে কাপড়টা বাঁধা ছিল এবং ওই হাড়ের নিচে আর একটা কাপড়ের পোটলা জাতীয় কিছু একটা ছিল। কাপড়ের সেই পোটলা খোলা হলে কাপড়ের ভেতরে কিছু চুল ও মারুফ ভাইয়ের ব্যবহৃত জামার অংশ ছিল এবং সাথে কয়েকটি তাবিজও ছিল। হাড়ের প্রথম অংশ, অর্থাৎ ওপরের অংশটা বাজারের দোকানের ভেতরে ছিল এবং আরেকটা অংশ ছিল মারুফ ভাইয়ের ঘরে বালিশের ভেতর। সবকিছু শেষ করে হুজুর মারুফ ভাইকে একটি তাবিজ দেন এবং বলেন, 25 দিনের ভেতর বাইরে কোনো জিনিস কেউ খেতে দিলে খাওয়া যাবে না, আর পানি পড়ে দেন, ওই পানি 25 দিন নিয়মিত খেতে হবে। নিয়মিত নামাজ পড়তে বলেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মারুফ ভাই সুস্থ হয়ে যাবেন। ঘটনা এখানেই শেষ নয়। আসলে ব্ল্যাক ম্যাজিকটা যে করেছে সে আর কেউ নয়, তার ছোট ভাইয়ের স্ত্রী। ছোট ভাইয়ের স্ত্রী হিংসা করে মারুফ ভাইয়ের উন্নতি সহ্য করতে না পেরেই এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। তিনি মূলত তার স্বামীকে ওই দোকানে বসাতে চাইছিলেন, কিন্তু পরে যখন জানতে পারেন সেই জিন তারই ক্ষতি করবে, তখন অর্থাৎ 23তম দিনে রাত্রিবেলা সে মারুফ ভাইয়ের কাছে এসে নিজের ভুল স্বীকার করে এবং ওই রাতে হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর বলে, 24তম দিনে সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসবেন এখানে। সকালবেলায় মারুফ ভাই এবং তার বাবা মা ও তার ছোট ভাইয়ের স্ত্রী সবাই হুজুরের বাড়িতে যান এবং হুজুরের কাছে সেই ছোট ভাইয়ের স্ত্রী ক্ষমা চান এবং তিনি অঙ্গীকারাবদ্ধ হন যে আর কখনো এই কাজ করবেন না। এরপর হুজুর তার ছোট ভাইয়ের স্ত্রীকে একটি তাবিজ দেন এবং বলেন, 25 দিন না হওয়া পর্যন্ত এই তাবিজ কখনোই খোলা যাবে না, আর যা কিছু হয়ে যাক গভীর রাতে কেউ ডাকলে সাড়া দেয়া যাবে না এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে। নিশ্চয় আল্লাহ সকল বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন। তারপর তাবিজ নেওয়ার পর তারা বাসায় চলে আসেন। এদিকে আল্লাহর রহমতে মারুফ ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, কিন্তু তার ছোট ভাইয়ের স্ত্রীর ওপর প্রতিনিয়ত সমস্যা বাড়তে থাকে। তিনি ঘরে ঢুকলেই একা থাকতে পারতেন না। তার মনে হতো কে যেন তাকে চেপে ধরেছে ঘরের মধ্যে। মাঝরাতে তার টিনের ওপর ইট পাথর পড়ত, কিন্তু সকালবেলায় ইট পাথর কিছু খুঁজে পাওয়া যেত না। এমনকি রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য বের হলে হঠাৎ যদি তার চোখ 2 তলা ছাদের ওপরে পড়ত, তখন সে দেখতে পেত 2টা চোখ আগুনের মতো জ্বলছে, কালো একটা অবয়ব সেখানে বসে আছে এবং সে যেন তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহর অশেষ রহমতে এভাবে আস্তে আস্তে 25 দিন পার হয়ে যায় এবং সমস্যাগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। সর্বোপরি সবাই ভালো আছেন এখন। আসলে ব্ল্যাক ম্যাজিক ভালো কিছু বয়ে আনে না, আর এর জন্য দুনিয়াতেও যেমন শাস্তি পেতে হয়, মৃত্যুর পরেও রয়েছে কঠিন শাস্তির বিধান।
এই ঘটনা যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন। এটা ভূত.com-এ পাঠানো আমার প্রথম স্টোরি। আমার কাছে অনেক ভয়ানক ঘটনা আছে, যদি সিলেক্টেড হয় পরবর্তীতে বাকি ঘটনাগুলো পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভূত.com দীর্ঘজীবী হোক। ইয়ামিন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের কোনো একটি কলেজের অর্থনীতি বিভাগে তিনি পড়েন এবং তিনি সেখান থেকেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনার ভেতরে কিছু লেখার মধ্যে আমার মনে হয় যে যখন লিখবেন কেউ যদি লেখার পরে একবার একটু রিভাইজ করে নেন তাহলে অনেক বেশি ভালো হয়। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনারগণ, আশা করি ভালো আছেন সবাই। আমি সোয়াইফ হোসেন সৌরভ বলছি রাজবাড়ী জেলার খানকাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রাম থেকে। ঘটনাটি যেটি বলতে চাইছি সেটি ঘটে আমার দাদার সাথে। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, রাসেল ভাই ভূত.com-এ পাঠানো এটি আমার প্রথম ঘটনা, তাই লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উল্লেখিত জায়গার নামগুলো প্রকাশে কোনো বাধা নেই, তাই খোলামেলাভাবেই লিখছি। আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা এটি। আমার এক প্রতিবেশী যিনি সম্পর্কে আমার দাদা হন তার সঙ্গে মূলত ঘটনাটি ঘটে। দাদারা ছিলেন গেরস্থ, ঘরে 12 মাস ধান থাকত, তাই প্রায় ধান ভাঙতে তাকে কলঘর বা ধান ভানার মিলে যেতে হতো, যেটি ছিল স্থানীয় গোয়ালন্দ মোড় নামক জায়গায়। তো একদিন বিকেলে দাদা ধান ভাঙানোর জন্য কিছু ধান মিল ঘরে নিয়ে যান। ধান ভাঙানো শেষ হতে হতে মাগরিবের আজান হয়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখি, গোয়ালন্দ মোড় থেকে আমাদের বাড়ির এখানে পায়ে হেঁটে আসতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সন্ধ্যা হয়ে যাওয়াতে ওই সময় কোনো ভ্যান বা রিক্সা আসতে রাজি না হয় দাদা বাধ্য হয়ে ধানের বস্তা মাথায় নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিনিট 5 মেইন রোড ধরে হাঁটার পর আমাদের গ্রামের দিকে নেমে আসার জন্য একটা মাটির রাস্তা। দাদা ওই মাটির রাস্তা ধরে নেমে আসেন। রাস্তাটার একটু বিবরণ দেই। রাস্তাটা মেইন রোড থেকে নেমে আড়াআড়িভাবে গ্রামের ভেতর দিয়ে গিয়ে রেল লাইন ক্রস করে পূর্ব দিকের সর্দার পাড়া নামক একটি জায়গায় গিয়ে আরেকটি পাকা রাস্তার সাথে মিশেছে। রাস্তাটার যেখানে শুরু সেখানে আশেপাশে বাড়িঘর তেমন কিছু নেই, আছে তবে কিছুটা দূরে। ফলে রাস্তার ওই জায়গাটা আগে থেকেই বেশ হন্টেড। অনেকে রাতের বেলায় সেখানে অনেক কিছু দেখেন। রাস্তার দুই পাশে 2টি বড় বড় তাল গাছ। যাই হোক, তখন দাদার কাছে কোনো লাইট ছিল না, কিন্তু আকাশে চাঁদের আলো থাকায় চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছিল। তো দাদা যখন হেঁটে ওই তালগাছ দুটির কাছে চলে আসেন তখন দাদার কানে কিছু খসখস আওয়াজ ভেসে আসে এবং দাদা থমকে দাঁড়ান। শুকনো তালের পাতা ঝড়ো বাতাসে একটার সাথে আর একটা ঘষা লেগে যেমন আওয়াজ হয় শব্দটা ঠিক তেমন, যদিও তখন সেখানে কোনো বাতাসই ছিল না। দাদার বুঝতে বাকি রইল না যে আওয়াজটা কোথা থেকে আসছে। দাদা তাল গাছের দিকে তাকান এবং লক্ষ্য করেন গাছের মাথায় শুকনো পাতার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। দাদা বিষয়টা আমলে না নিয়ে ভাবেন হয়তো কোনো নিশাচর প্রাণী হবে। এই ভেবে দাদা ফের হাঁটা লাগান এবং যখনই তিনি তাল গাছ দুটি ক্রস করতে যাবেন ঠিক সেই সময় তিনি দেখতে পান যা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 2 তাল গাছ থেকে 2টা মানুষের মাথার আকৃতির 2টা জিনিস একদম রাস্তার মাঝখানে এসে পড়ল এবং পড়ার পরেই সেগুলো গড়াগড়ি খেতে থাকলো। চাঁদের আলোয় দাদা স্পষ্ট দেখতে পেলেন ওই 2টা আসলে মানুষের 2টা কাটা মাথা এবং মাথা 2টা তার দিকে তাকিয়ে অনবরত
হেসে চলেছে। দাদা বুঝতে পারছিলেন না কি হচ্ছে তার সাথে। তিনি থমকে যান, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মাথা দুইটার দিকে, যেন সেগুলো দাদাকে বশ করে ফেলেছে। কিছুক্ষণ এমন চলার পর কিছুটা শূন্যে ভাসমান অবস্থায় মাথা দুইটা গড়াগড়ি করতে করতে পাশের মাঠের ভেতরে চলে যায়। দাদা অবাক হয়ে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত সেগুলো দেখা যাচ্ছিল। দাদা কিছুটা ভড়কে যান। এই দৃশ্য দেখে দাদা কিছুটা ভয়ও পেয়ে যান, কিন্তু তিনি খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই খুব একটা আমলে না নিয়ে দ্রুত হেঁটে সেখান থেকে চলে যেতে চান। কিন্তু তিনি জানতেন না চূড়ান্ত ভয়টা এখনো তার জন্য অপেক্ষা করছে। একটু এগিয়ে যেতেই দাদা দেখতে পান রাস্তার ওপর সাদা কিছু একটা পড়ে আছে। জি হ্যাঁ, এটি ছিল কফিনে মোড়ানো একটা লাশ, যেটা রাস্তার ওপর আড়াআড়ি ভাবে টান টান করে শোয়ানো ছিল। পুরোটা রাস্তা জুড়ে শুয়ে আছে লাশটি, পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই দৃশ্য দেখে দাদা আরো ভয় পেয়ে যান। প্রচন্ড ভয়ে তিনি চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়তে থাকেন। ধানের বস্তাটা তখনও তার মাথায়। এমন কতক্ষণ তিনি চোখ বুজে সেখানে দাঁড়িয়েছিলেন বলতে পারবেন না, কিন্তু এক সময় চোখ খুলে দাদা দেখেন সেখানে কিছুই নেই। পুরো রাস্তা ফাঁকা শুনশান, যেন একটু আগে সেখানে কিছুই ঘটেনি। দাদা আশেপাশে তাকিয়ে কোনো কিছুই আর দেখতে না পেয়ে দ্রুত হাঁটা দিয়ে বাড়িতে চলে আসেন এবং পুরো রাস্তাটাই তিনি দোয়া কালাম পড়তে থাকেন। পরবর্তীতে অনেক দিন পর একদিন আমরা সবাই রাতে বসে ভুতুরে গল্প শুনছিলাম। তখন এক পর্যায়ে দাদা আমাদেরকে তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনাটা শেয়ার করেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ছোট্ট ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে আমার মনে হয় ওই দিন দাদার জায়গায় আমি থাকলেও নিঃসন্দেহে সেন্সলেস হয়ে যেতাম। আমার ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে রাসেল ভাইয়ের কণ্ঠে শোনার অপেক্ষায়। আমি ভূত.com-এর একজন বড় ফ্যান। প্রতি রাতে রাসেল ভাইয়ের কণ্ঠে অন্যদের পাঠানো ঘটনা শুনে ঘুমাই, তাই আশায় থাকলাম আগামী এপিসোডে নিজের পাঠানো ঘটনাটি শুনতে পাবো। আমার সংগ্রহে আরও কিছু ঘটনা আছে, এই ঘটনাটি সিলেক্টেড হলে পাঠাতে উৎসাহী হব। আশা করি আমার এই ছোট্ট ঘটনাটি লিসেনারদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খুশি হবেন উনি। আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের নোটিফিকেশন এবং মিস করবেন না কোনো কিছুই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকের এপিসোডের শেষ অডিও ক্লিপটি আমি এখন আপনাদের শোনাবো। আশা